আজকে একটা মজার বিষয় নিয়ে কথা বলবো। দর্শক আসসালামু আলাইকুম, আমি মুক্তাদির রশিদ। আপনাদের সঙ্গে আছি আমি একটা নতুন এপিসোড নিয়ে। আমি আজকে অনেকটা নিজের ঢোল বাজানোর জন্য আসছি, কারণ কেউ ঢোলের দাম দেয় না। সবাই মনে করে যে কোনো কিছু হইতেছে না, কিছু করতেছি না। কমেন্ট্রিতে কে দেখে? বড় জোর 400-500 মানুষ দেখে। সো আই এম হ্যাপি উইথ দ্য 400-500 মানুষ, কারণ আই এম নট গোয়িং টু ব্রিং মানে ম্যাস ক্রাউড। যে আই ওয়ান্ট বেসিক্যালি ভেরি সিলেক্টিভ কমিউনিটি উইল মানে ওয়াচ মাই ভিডিও অ্যান্ড দেন দে উইল কমেন্ট। আই উইল ট্রাই টু ইমপ্রুভ মাই সেলফ। সো মাই স্টোরি ইজ, আজকে সেই ঐতিহাসিক 23 তারিখ যেদিন আমরা ইন্টারনেট ফেরত পেয়েছিলাম, এবং এই ইন্টারনেট ফেরত পাওয়ার সঙ্গে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে আরও গতিশীল করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রয়েছে। কেন ভূমিকা রয়েছে আপনাদের সাথে একটু বলি। সেটা হচ্ছে যে ওই দিন এই আন্দোলনটার বিষয়ে যাতে কোনো রিপোর্ট না হয়, সেই জন্য এক ধরনের সরকারের কাছ থেকে প্রেশার ছিল, অনলাইনগুলোর উপরে হিউজ প্রেশার ছিল। আমরা যারা ওই সময় অনলাইনে কাজ করছিলাম তখন আমাদের জন্য মুশকিল ছিল এটা যে আমাদের কোনো কিছুই আপ হচ্ছিল না, কারণ ইন্টারনেট 18 তারিখ রাত 9টার পর থেকে এটা বন্ধ হয়ে যায়। সো ওই দিন আমার মনে আছে যে 5টার কিছু সময় পরে 6টা, 6:30 বা 7টা এই সময়ের মধ্যে ইন্টারনেট, বিশেষ করে ব্রডব্যান্ডটা কিছু সময়ের জন্য খুলে দেওয়া হয়, মানে খুলতে শুরু করা হয়, এবং তারপরে আস্তে আস্তে মোবাইলে। আমি প্রেস কনফারেন্সে ছিলাম। সেটা হচ্ছে যে এটা আমি একেবারে কানায় কানায় ভর্তি একটা প্রেস কনফারেন্স। নাহিদ, হাসনাত, সার্জিস সহ, আসিফের বাবা সহ অনেকেই সেদিন সেই প্রেস কনফারেন্সে এসেছিলেন। আমার মনে আছে নাহিদ সেদিন, নাহিদের লুঙ্গি পরা একটা গেঞ্জি পরে সে হসপিটাল থেকে এসেছিল, এবং আমার মনে আছে যে নাহিদকে ঘিরে এই যে আন্দোলন, নাহিদকে আমি ওইদিন প্রশ্ন করেছিলাম যে নাহিদ, এই যে এতগুলো মানুষ মারা গেল, আপনারা কি ক্রাইমস ট্রাইব্যুনালে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে এগুলোর বিচার চাইবেন কিনা? তো ওই দিন কোনো কথা বলেনি। আমার ধারণা নাহিদ আমাকে একটা জিনিস ইন্টারেস্টিং বলেছিল তখন, যে তাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল পড়ার জন্য, এবং তারা সিদ্ধান্ত নেয় সেই স্ক্রিপ্টটা তারা পড়বে না, তারা অন্য স্ক্রিপ্ট পড়ে, এবং এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। তো নাহিদের ব্যাপারে আমার একটু উইকনেস কাজ করে, অনেকে ওর সমালোচনা করে, আমিও এখন ওর সমালোচনা করি, বাট কয়েকটা বিষয় আমি ওর আমার ভালো লাগাও কাজ করে। এটা সাংবাদিক হিসেবে ঠিক না, ব্যক্তি মানুষ হিসেবে মেশার কারণে, এবং কেন সেটা আমি হয়তো আরেকদিন কোনো একটা আমার ইউটিউবে কোনো ভিডিওতে বলবো। কিন্তু এইটা কেন সিগনিফিকেন্ট সেটা বলি আপনার। ওই দিন কোনো মিডিয়াতে তখন পর্যন্ত ওর ভিডিওটা বা ও আন্দোলন যে চালিয়ে যাওয়ার, ওরা যে থেমে যায় নাই, ওরা যে আন্দোলন করে যাচ্ছে, এই তথ্যটা তখন পর্যন্ত আসছিল না। সো আমি ওইটুকু তথ্য সহ একটা ভিডিও করি, যেটা কয়েক লাখ মানুষ দেখেছে আমার টুইট থেকে। আর আমার বন্ধু জুলকারনাইন সামি, সে মানে সায়ের, ও এই ভিডিওটা ওর পেজে, ওর ফেসবুক পেজে এবং টুইটারে, এবং একই সঙ্গে তাসনিম খলিল ওর পেজে এবং টুইটারে এটা শেয়ার করে, এবং এইটা তখন ম্যাসিভ আকার ধারণ করে যে, এবং এই ভিডিওটা যে আমার, এটা তো মোটামুটি ক্লিয়ার। এবং তারপর থেকে শুরু হয় যে গোয়েন্দা সংস্থাগুলো আমাকে চেস করা। ওরা যেটা করে যে গোয়েন্দা সংস্থার সমানে ফোন করা শুরু করে, এখনই যেতে হবে তাদের হেডকোয়ার্টারে, এবং আমি বলি যে না, আমি যাব না, এবং তারপরে থেকে হুমকি ধামকি শুরু হয়। মহামান্য আদালত শিক্ষার্থীদের পক্ষে রায় দিয়েছে, সে অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে, কিন্তু সরকার এই প্রজ্ঞাপন দিতে যত রক্ত মারিয়েছে, যত লাশ পড়েছে, সেটা অনাকাঙ্ক্ষিত। এর জবাব আমরা চাচ্ছি। দ্বিতীয়ত, প্রজ্ঞাপনের আগে শিক্ষার্থী এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে নীতি নির্ধারণের সংলাপ প্রয়োজন ছিল। এই ধরনের সংলাপ ছাড়া প্রজ্ঞাপনকে আমরা চূড়ান্ত সমাধান হিসেবে গ্রহণ করব না। তাই আমরা যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে এবং সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে আমরা একটি নীতি নির্ধারণী সংলাপ চাচ্ছি, এবং আমরা কোটা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য একটি স্বাধীন কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি। এবং এই প্রজ্ঞাপনের সাথেই কিন্তু কেবল আমাদের আন্দোলনটি সম্পর্কিত নয়। আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না। যারা জনগণ আমাদের সাথে নেমেছে, তাদের বক্তব্য, তাদের দাবি দেওয়া, তাদের যে মতামত, তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হবে, আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে। তো এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল, এই ভিডিওটা তখন ভাইরাল হয়।
এবং এটা ভাইরাল হওয়ার কারণে এই আন্দোলন কিন্তু একটা ভিন্ন মাত্রা পায়। এখন বলতে পারেন ভাই আপনার এই ভিডিও না হইলে কি এই আন্দোলন হইতো না? আই এম নট সেইং দিস, আই এম সেইং যে মানুষের এরকম ছোট ছোট কন্ট্রিবিউশন, একেবারে ছোট ছোট কন্ট্রিবিউশন, ধরেন একজন একটা পানির বোতল নিয়ে গেছে, তো একজন একটা বিস্কুট নিছে। আমার মনে আছে যে আমি 8-9 তারিখে যখন রিপোর্ট করছিলাম একটা জায়গায়, তখন আমাকে একজন বললো যে ভাই আমি তো কিছুই করতে পারিনি, চাকরিজীবী মানুষ, আমি প্রত্যেক দিন পানি কিনে এনে এখানে দিতাম, যে একটা করে পানি তারা নিয়ে যাক, যার যার মনে হয় নিয়ে। তো এই কন্ট্রিবিউশনগুলো আসলে এই পুরা প্রসেসটাকে, এই বড় একটা ইভেন্টকে আমাদের সামনে আনতে সাহায্য করেছে, এবং শেখ হাসিনা একটা সময় পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তো আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের এই যে মানুষগুলোর ইন্ডিভিজুয়াল যে কন্ট্রিবিউশন, এগুলো তো আসলে কেনা যায় না, এটা তো মানুষের স্যাটিসফ্যাকশনের ব্যাপার। কিন্তু আমরা যেন কারোর কোনো কন্ট্রিবিউশনকে তুচ্ছ না করি। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের কন্ট্রিবিউশনটা কিন্তু ডিফারেন্ট। কেউ হয়তো 5,000 কোটি টাকা আছে, সেখান থেকে 5 টাকা দিচ্ছে, কার 50 টাকা আছে, তার ভিতরে সে 5 টাকা দিচ্ছে। সো এটা ডিপেন্ড করে প্রপোর্শনেটলি কে কার কতটুকু কাজে কতটুকু কীভাবে এসেছে। দর্শক, আজকে এই পর্যন্ত। বিভিন্ন সময় বিভিন্ন গল্প নিয়ে আবারও হাজির হব আপনাদের সঙ্গে। খোদা হাফেজ।